অঢেল সম্পদ জনস্বাস্থ্যের তবিবুরের একাধিক স্ত্রীর নামে বাড়ি গাড়ি সিরাজগঞ্জের নান্দনিক ভবন, কাজ পেত পছন্দের ঠিকাদাররা। জিডিপির 5% শিক্ষায় বরাদ্দের লক্ষ্য সরকারের, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দ্রুত প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর। উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন ফখরুল। বিদ্যুতের দাম বাড়ানো জনগণের উপর জুলুম, মন্তব্য পরোয়ারের। এবার মিরপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী ও 2 মেয়ে কানাডায়। পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বাজেটে করের বোঝা না বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। যান জ্বালানির সংকটের নিরসন, বাস্তবসম্মত কর্মসংস্থানমুখী বাজেট প্রণয়নের দাবি। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের বড় সুযোগ। গুরুত্ব পাবে যোগ্য নেতৃত্ব, ভালো মন্দ দুটোই দেখছেন বিশ্লেষকরা। এবং ইউরোপের মাটিতে বাংলাদেশের নতুন অধ্যায়, রাতে সান মারিনোর মুখোমুখি হবে হামজা সমিতরা। প্রীতি ম্যাচে জয় পেতে চায় মরিয়া। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার নানা অনিয়ম করে গড়েছেন সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে একাধিক বিয়ে করে পরিবারের নামে সম্পদ গড়েছেন তবিবুর। রাজধানী এবং নিজ জেলা সিরাজগঞ্জে এসব সম্পদ নিয়ে এবার আমাদের দ্বিতীয় পর্ব। সহকর্মী ইশতিয়াক ইশতিকের সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। রাজধানী ধানমন্ডির 4-এ এই সড়কের ক্রিডেন্সেল লেক প্যানারোমা ভবনটির দোতলায় বসবাস করেন তবিবুরের পরিবার। স্ত্রী এবং এক কন্যা সন্তান নিয়ে তিনি এখানে বসবাস করেন। ভবনটির নিরাপত্তারক্ষীর সাথে আলোচনায় জানা গেল, তিনি যে ফ্লোরটিতে বসবাস করেন তার আনুমানিক মূল্য 7 কোটি টাকা। 7.5 কোটি, 7.5 কোটির বেশি এক একটা ফ্ল্যাট। প্রকল্প পরিচালক তবিবুরের সাক্ষাৎকার পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় তার স্ত্রী নাসিমা আক্তারের সাথে। আমি কি নাসিমা ম্যামের সাথে কথা বলছি? নিশ্চয়ই। জি, আপনি কাইন্ডলি আমাকে কোনো প্রশ্ন না করলে আমি খুশি হব। হ্যাঁ, ঢাকা মেট্রো ঘ 127367 নম্বরের হোন্ডা সিআরভি গাড়িটির বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকারও বেশি। গাড়ির ঠিকানা ব্যবহার করা হচ্ছে ধানমন্ডি 9-এতে নাভানা দেল এভান্তের ভবনের 6B। এই ঠিকানায় জানা গেল একজন নারী তার 2 পুত্র সন্তান নিয়ে বসবাস করেন। প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার এই বাসায় প্রায়ই যাতায়াত করেন বলে নিশ্চিত করেন নিরাপত্তারক্ষী। প্রযুক্তির সহায়তায় আমাদের কথা বলার সুযোগ হয় আরও এক নারীর সাথে। তিনিও নিজেকে প্রকল্প পরিচালক তবিবুর রহমানের স্ত্রী বলে স্বীকার করেন। আপনি কি তবিব সাহেবকে চেনেন কিনা? তবিবুর রহমান, আমি আপনার জি চিনি। উনি আপনার হাজবেন্ড, এই তো? জি, আমি আমার সম্পর্কে বলতে পারি, আর আমার হাজবেন্ডের সম্পর্কে হলে আপনি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন। আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম রেজি। ট্রুকলার অ্যাপসে অনন্য নামে আরও এক নারীর সাথে কথা হয়। তিনি জনস্বাস্থ্যের তবিবুরকে চেনেন না বলে শুরুতেই জানান। তবিবুর রহমান সাহেবকে কি আপনি চেনেন কিনা? না, আমি ওকে চিনি না। পরে হোয়াটসঅ্যাপের মেসেজে প্রতিবেদককে সমঝোতা করার অনুরোধ করেন। ঘটনার এ পর্যায়ে দেশ টিভি তবিবুরের নিজ জেলা সিরাজগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা জন্মস্থান হলেও সেখানে তেমন কোনো সম্পদ গড়েননি তবিবুর। তারপরও সিরাজগঞ্জ শহরে তবিবুরের খোঁজে আমরা। চায়ের দোকানের এক ব্যক্তির সাথে আলাপে প্রকৌশলী তবিবুরের সম্পর্কে কিছু ধারণা মেলে। তার দেখানো পথে কিছু দূর যাওয়ার পর আরও এক ব্যক্তি জানায় তবিবুর ঠিকাদারদের কিভাবে কাজ দিয়েছেন সেই তথ্য। পরে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীরাও জানান, প্রকৌশলী তবিবুর পছন্দের ঠিকাদারদের নিজ ইচ্ছায় কাজ পাইয়ে দেন। জানান, শহরেই গড়েছেন কোটি টাকা ব্যয়ে নান্দনিক বাড়ি। 5 তলা সম্ভবত বসে নাকি 5 তলা সম্ভবত। হ্যাঁ, নতুন বাসা। এবার সেই বাড়ির খোঁজে দেশ টিভি। দারোয়ানের কথায় জানা গেল এই বাড়িটি তবিবুরের। স্থানীয়রা জানান, গোটা সিরাজগঞ্জে এমন আধুনিক বাড়ি নেই। লিফট সুবিধা সহ 6 তলা বাড়িটির প্রতিটি ফিটিংসে যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে, তেমনি নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাও রয়েছে ভবনটিতে। স্ত্রী নাসিমা আক্তারের নামে করা বাড়িটি জমিসহ নির্মাণ করতে ব্যয় হয়েছে 16 কোটি টাকা, এমনটাই জানান স্থানীয়রা। এটা আমি সঠিক জানি না, মানে আমি যতটুকু জানি তারটা হইবাছে এইটুকুই জানি, কিন্তু চিনি না তাদের। আমি তো আমাদের কাছ থেকে জায়গাটা কিনছে 60 শতাংশ তবিবুর রহমান সাহেব।
তো কেনার পরে দুই ডিসিমাল 88 পয়েন্ট বেশি নিয়ে পর 4টা দলিল করছে আপনার ভায়া দলিল। প্রতিবেদন আটকাতে ধানমন্ডির স্টার এবং হারফি রেস্টুরেন্টে 2বার আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেয় জনস্বাস্থ্যের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার। আমি বার্গেনিংয়ে যাবো না, আমি একবার একটা ফিগার বলে দিচ্ছি আপনি, আমি আশা করবো যে আপনি অ্যাগ্রি করবেন একবারে। আমি এটা মাছের বাজারের মতো আমি সময় নেব, আমি টায়ার্ড। নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধেই যদি ওঠে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তবে প্রশ্ন উঠবেই উন্নয়নের টাকা আসলে কতটা সাধারণ মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হচ্ছে। সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা। জিডিপির 5% শিক্ষায় বরাদ্দের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে এবার বাজেটে সর্বোচ্চ 2% বরাদ্দ থাকছে, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুতই বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দেয়া শুরু হবে বলেও জানান তিনি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় দুপক্ষের মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তারা। এরপর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে অংশ নেন সরকার প্রধান। এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের নির্দেশনা দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত বৈঠকে দ্রুত বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা প্রদানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষক টিচার্স ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়ালি প্রজেক্টগুলো জানতে চেয়েছেন। প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশনে এবং মাদ্রাসা এডুকেশনে আমাদের এই বাজেট জিডিপি 2%। উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না, মাসখানেক সময় লাগবে। তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করব। এদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায় অংশ নেন সরকার প্রধান। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীও। অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি, এটা তো খুব বড় বিষয় না। এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে, সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে, সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। এবছরে ইনশাল্লাহ আশা করতেছি, আমাদের তো টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদের টিমগুলো আমরা গঠন করে দিয়েছি। দ্রুততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচন ইস্তিহারের যে কমিটমেন্ট, সেটা আমরা অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনার দৃশ্যমান দেখতে পাবো। পজিটিভলি জনস্বার্থে যার দরকার, তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এই অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা 7টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তার এই সফর। বৃহস্পতিবার রাত 10:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে। পরে তাকে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শনিবার তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঙ্কারায় এক সফল দ্বিপক্ষীয় সফর করেছিলেন, যারই ধারাবাহিকতায় এই ফিরতি সফর অনুষ্ঠিত হচ্ছে। কোনো বিভাজন নয়, উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ ভারত ও পাকিস্তান কোনো বলয়েই যেতে চায় না। বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভারতের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান হবে দেশের স্বার্থ রক্ষা করেই। বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র প্রদর্শনী ও আলোচনা সভা করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জোট নিরপেক্ষ স্বাধীন কূটনীতির বিষয়ে আলোচনা করেন। যেখানে ভূ রাজনৈতিক প্রতিনিধিত্ব জটিলতর হচ্ছে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক প্রজ্ঞা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আমাদের জন্য একটি পথ প্রদর্শক হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেনারেল জিয়াউর রহমানের সূচিত নীতিমালা একটি স্বকীয়, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে নির্দেশ করে। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের মানুষ ভারত ও পাকিস্তান কোনো বলয়ে যেতে চায় না। জানান, উদার রাজনীতিতে বিশ্বাস করে বলেই মানুষ জামাতকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয়, তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বহির্বিশ্বে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ভেবেচিন্তে পা ফেলছে সরকার। ভারতের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান হবে দেশের স্বার্থ রক্ষা করেই। আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে শত্রু না করে ঐক্যের রাজনীতি করে গেছেন বলেও জানান আলোচকরা। অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কলকাতা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা লুট করা বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে প্রান্তিক জনগণের উপর জুলুম চাপিয়ে দিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার বাদ আছর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শান্তিনগর গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ দ্রব্যমূল্যের দাম কমানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবি জানান দলটির নেতারা। হুঁশিয়ারি দেন, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে চরম মূল্য দিতে হবে সরকারকে। তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে, আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনগণের জীবনযাত্রাকে অস্বাভাবিক করার মধ্য দিয়ে এই টাকা কোথায় যাবে জনগণ জানতে চায়। ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা করছে, ব্যাংক দখল করার পায়তারা করছে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা লুট করা বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে প্রান্তিক জনগণের উপর জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম
6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। অভিযোগ করেন বিশ্ব ব্যাংক ও IMF এর কথায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। সংসদে আলোচনার আগেই এই সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে অবজ্ঞা করা হয়েছে। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনমতকে অস্বীকার করা। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব IMF এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে IMF শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর IMF এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। দাম বাড়িয়ে ওয়াদা ভঙ্গ করেছে বিদ্যুৎ মন্ত্রী। দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরোয়ার। ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মিরপুরে নিজ ফ্ল্যাটে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ না কাটতেই এবার পল্লবী এলাকায় মিলল আরও এক নিঃসঙ্গ নারীর মরদেহ, যার স্বামী সন্তান থাকেন কানাডায়। একের পর এক এমন ঘটনায় পারিবারিক বন্ধন আর মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বলছেন পারিবারিক অবক্ষয় ঠেকাতে নিতে হবে যথাযথ ব্যবস্থা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাটের কক্ষে এভাবেই একা পড়েছিল বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ। মৃত্যুর কয়েকদিন পর আবদ্ধ কক্ষের বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ ফ্ল্যাটে 75 বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা ও পোকা ধরা লাশ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। যে মায়ের কোলে ভর করেই বড় হওয়া, জীবনের শেষ সময়ে সেই মানুষটি ছিলেন নিঃসঙ্গ। এমন তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র আলোচনা। মিরপুরের সেই ঘটনার রেশ না কাটতে কাটতেই গত মঙ্গলবার পল্লবী এলাকায় মিলেছে আরও এক নারীর মরদেহ। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। তার স্বামী ও 2 সন্তান থাকেন কানাডায়। দীর্ঘদিন একা থাকতেন তিনি। আমরা পুলিশে কল করি, 999 ফোন দিই এবং পুলিশ আসে। দেন পুলিশের সাজেশন অনুসারে আমরা ফায়ার সার্ভিসে কল করি, ওনারা এসে দরজা ভাঙে, দেন ডেড বডি রিকভার করা হয়। ছেলে মেয়ে নাকি শুনছি কানাডা থাকে, কিন্তু আসলে কয় ছেলে মেয়ে তাও আমি সঠিক জানি না। কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে এমন 2 ঘটনা পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। পারিবারিক যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এটি বিভিন্ন সময় আমরা বলি যে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বোধহয় এই অবক্ষয়গুলো ঘটছে। আসলে তা না, সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি। ব্যস্ত জীবনযাপন এবং আত্মকেন্দ্রিক সামাজিক বাস্তবতা এ ধরনের ঘটনার অন্যতম কারণ। তবে এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা। 2013 সালের আইন অনুযায়ী একজন সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার যে সমস্ত সন্তান চাকরিতে আছে, চাকরিরত আছে, তিনি যে চাকরিতে আছেন সেই চাকরির বিধি এবং এই আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। শুধু অর্থনৈতিক দায়িত্ব পালন নয়, মানসিক যোগাযোগ আর নিয়মিত খোঁজখবরও পরিবারের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আগামী 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট নিয়ে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা করের বোঝা না বাড়িয়ে ব্যবসায় ব্যয় কমানো, জ্বালানি সংকট নিরসন এবং ব্যবসা বান্ধব দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা বাস্তবসম্মত ও কর্মসংস্থানমুখী বাজেট প্রণয়ন করা। বিস্তারিত আলভি রায়হানের রিপোর্টে। আগামী 11 জুন প্রণয়ন করা হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেটকে ঘিরে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে ব্যাপক প্রত্যাশা। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানি অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এবার একটি ব্যবসা বান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেট চান ব্যবসায়ীরা। শুধু রাজস্ব আদায় নয়, বিনিয়োগ বাড়ানো, শিল্প টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের দাবি, 1 বছরে শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান এখন বন্ধের মুখে।
তারা বলছেন স্থিতিশীল, দীর্ঘমেয়াদী এবং বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বাজেটে থাকতে হবে। সেই সঙ্গে ব্যাংক ঋণের উপর নির্ভর না করে অন্যান্য উৎসের উপর জোর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। ব্যাংকিং সিস্টেম থেকে লোন নির্ভর না করে সরকার যদি অন্যান্য যে সোর্সগুলো আছে, বৈদেশিক ঋণ আছে, অনেকগুলো সোর্স আছে, সেটার উপরে জোর দেন। কারণ ব্যাংকিং সিস্টেম থেকে যদি আপনার নেট যদি সরকারের ঋণ বৃদ্ধি পায়, সেটা আসলে বড় প্রাইভেট সেক্টরের জন্য বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বিনিয়োগ বান্ধব বাজেটের প্রত্যাশা করে করের আওতা বাড়ানোর পাশাপাশি করদাতাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্সের আওতা বাড়াতে হবে, নতুন নতুন করদাতা খুঁজে নিয়ে আসতে হবে, সুযোগ করে দিতে হবে। আমাদের যেই সকল ব্যবসায়ীরা দেশের বাইরে ব্যবসা করছে তাদেরকে কেন আমরা তাদের বাংলাদেশের ট্যাক্স ফাইলে নিয়ে আসতেছি না, আমি এটা জানি না। বাংলাদেশের যদি একজন বিনিয়োগকারী, আমেরিকান একটা বিনিয়োগকারী যদি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, তাকে কিন্তু তার দেশের যে টিন তার ওখানে কিন্তু তাকে উল্লেখ করতে হয়। কিন্তু আমার দেশের ব্যবসায়ীরা যখন বিদেশে গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশে বিনিয়োগ করে ব্যবসা করে, সরকারিভাবে তার কোনো বৈধ কাগজপত্র কিন্তু নেই। এই জিনিসটাকে করের আওতায় কিভাবে আনা যায় সেটি নিয়ে আমাদের কাজ করা উচিত। ব্যবসায়ী সমাজের প্রত্যাশা আসন্ন বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, বরং হতে হবে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর বাস্তব রূপরেখা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম। এ নিয়ে জানাতে কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, কি বলছেন ক্রেতারা বিক্রেতারা এবং কেমন দেখছেন দরদাম, বিস্তারিত জানাবেন। বাজারের ব্যাপারটি রয়েছে, দামের ব্যাপার, সেখানে কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছে এখানকার মানুষ। এখানে এসেই আমরা দেখেছি যে আগের যে তুলনায় ঈদের যে আগে বাজারের দামের সবকিছুর দাম যেরকম একটু বেশি ছিল সেটা কিন্তু কিছুটা কমে এসেছে। তবে এখনো 40 থেকে 70 টাকার মধ্যে কিন্তু মোটামুটি সব কাঁচা বাজার পেয়ে যাচ্ছেন এখানকার ক্রেতারা। তবে ক্রেতার সংখ্যা কিছুটা কম এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাজারে এসে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সংখ্যক ক্রেতারা এখানে রয়েছেন তারা এর আগের তুলনায় এখানে খুব কম সংখ্যক রয়েছেন এবং এখানে কাঁচা বাজারে কিছুটা কমায় তারা স্বস্তিতে বাজার করতে পেরেছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে পিছনে যে অবস্থা, আগে যেই সবজি বিক্রি করা হতো 80 থেকে 100 টাকা, সেগুলো কিন্তু এখন 40 থেকে 70 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এবং আরেকটি বিষয় এখানে রয়েছে যে তারা যেই এখানকার যারা আছেন বিক্রেতা, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে হয়তোবা ঈদের পরবর্তীতে এই কারণে কিছুটা প্রভাব পড়েছে। এছাড়া কাঁচা সবজির দাম কমায়ও কিন্তু হচ্ছে তাদের বিক্রি যে বেড়েছে তেমনটিও না। আবার আমরা এর আগেও কিন্তু মুরগির দোকানে দেখেছি গত সপ্তাহের মতোই রয়েছে মুরগির দাম এবং ডিম কিন্তু কিছুটা কমেছে গত সপ্তাহের থেকে, সেটা আমরা দেখেছি। তবে এই যে দাম, যেই পরিমাণ দাম, এটা সাধারণ মানুষের কাছে এই জিনিসটা কিন্তু কিছুটা হলেও একটু বেশি, কারণ আগের তুলনায় কমেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত যে একদম কমে গেছে বা একদম নাগালের মধ্যে চলে আসছে তেমনটি কিন্তু তারা বলছে না। তবে কিছুটা স্বস্তি পাচ্ছেন এখনকার এই কাঁচা সবজির বাজারে এসে তারা। কারণ হচ্ছে আগে যে সবজি 80 টাকা ছিল সেটা হয়তো বা এখন 60 টাকা বা 50 টাকা দিয়ে কিনতে পারছেন, কিন্তু একদমই যে তাদের নাগালের মধ্যে চলে আসছেন সেটা কিন্তু হয়নি। তবে কিছুটা কমেছে, আগের থেকে কিছুটা কমেছে কাঁচা সবজির দাম, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখানকার ক্রেতারা, আমরা কিছু ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের একটা বিষয় জানিয়েছে যে বিদ্যুৎ, গ্যাস, তেলের দাম বাড়ার ফলেও কিন্তু কিছুটা প্রভাব এখানে পড়েছে। কারণ যেহেতু গাড়িতে করে পরিবহন খরচে তাদের একটি বেড়ে গেছে বা পরিবহনের ক্ষেত্রে সেখানে তেলটা খরচ হচ্ছে, সবকিছু মিলিয়ে তাদের কিছুটা এখানে তারা যে কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে, সেটা কিন্তু পরিষ্কার এবং তারা কিন্তু সেটা সেইভাবে আমাদেরকে জানিয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে কারওয়ান বাজারের যে পরিমাণ মানুষের কেনা বেচার যেই একটি ঢল থাকে সেটা কিন্তু কিছুটা কম। কেউ বলছেন মানুষের এখন আর্থিক সংকটে রয়েছে, আবার কেউ কিন্তু বলছেন এখানকার ঈদের পরবর্তী সময় বলে এমনটা কিছুটা কমেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানে আমি যদি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার যেই দোকানিরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে সবকিছু সরবরাহ রয়েছে এবং কোনো ঘাটতি নেই, তারা সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছেন এবং যেখান থেকে তারা নিয়ে আসেন এই। ধন্যবাদ আলভি আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকার কাওরান বাজার থেকে বর্তমান বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দাম তুলনামূলক স্থিতিশীল ঢাকার বাইরেও ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদুনুর পরশ। পরশ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কি দেখছেন, জানাবেন বিস্তারিত। যে ঈদ উল আজহার পর থেকে যে ব্রাহ্মণবাড়িয়ার নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলোতে স্থিতিশীল থাকলেও বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। বাজারে কাঁচামাল থেকে শুরু করে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সর্বদা থাকলেও দাম তেমন কিন্তু কমেনি। ফলে যে বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা আসেন, তারা মূলত যে অনেকটা হিমশিমে খেতে হচ্ছে। এছাড়া যে নিম্ন আয়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু যে বাজেট নিয়ে আসে, এই বাজারে কিন্তু তাদের বাজারের যে সম্পূর্ণ যে তালিকা, তারা কিন্তু সেই তালিকা অনুযায়ী কিন্তু তারা সবকিছু কিনতে পারছেন না। আমি যদি যে বাজারটিতে রয়েছে, এটি জেলা শহরে একটি পাইকারি বাজার। এই বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানে যে প্রথমে যদি আমি শাকসবজির কথা বলি, এখানে এই বাজারে মূলত যে শাকসবজির দাম কিন্তু বেশিরভাগ শাকসবজির দাম কিন্তু বাড়তি রয়েছে। যে আমি যদি টমেটোর কথা বলি, এখানে প্রকারভেদে 60 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। এছাড়া যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে, যে লাউ প্রতি পিস রয়েছে 100 টাকা করে তারা বিক্রি করছেন। এছাড়া পেঁপে বিক্রি করছেন 50 থেকে 60 টাকা কেজি ধরে। এছাড়া এই যে শাকসবজি বাজার ছাড়াও যে অন্য যে পণ্য রয়েছে, যেমন যে বাজারে যে সব দোকানি রয়েছেন তারা বলছেন যে এখানে যে তেল যে রয়েছে সয়াবিন তেল কিন্তু তারা বলছেন একটা সংকট রয়েছে। সেজন্য যে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 210 টাকা করে কেজি ধরে। এছাড়া যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, যে আদা কিন্তু 130 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দামটা কিছুটা কম রয়েছে, পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমাকে জানিয়েছে। এছাড়াও ওই যে বাজারের পাশে কিন্তু বৃহৎ একটি মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারও যে দেশীয় প্রজাতির যেসব মাছ রয়েছে, এসব মাছ রুই মাছ কেজি অনুসারে প্রকারভেদে 400 থেকে 450 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি ধরে। এছাড়া দেশীয় প্রজাতির যেসব ছোট ছোট মাছ রয়েছে এগুলো কিন্তু 1 থেকে 1,500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো বাজারে যারা ভোক্তা অধিদপ্তর রয়েছেন তারা বলছেন যে তারা বাজার নিয়মিত মনিটরিং করছেন এবং কেজি মজুত রেখে তারা বাড়তি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাজার দর নিয়ে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত 1টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, 2 সপ্তাহ আগে ভৈরবের পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে 2 গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রাত 9টার দিকে উভয় পক্ষ ভৈরব রেল স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে 8 জন পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বাহিনী আমাদের এখানে আসার পর স্টেশনে সমন্বিত যে নিরাপত্তা কর্মী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে না এখন ট্রেন চালানোর জন্য উপযোগী। তখন প্রথম ট্রেন আমরা রাত্র 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অনেকের মতে প্রতীক ভিত্তিক নির্বাচন স্থানীয় সরকারকে রাজনৈতিক সংঘাতে জড়িয়ে ফেলেছে। জনপ্রিয় ও যোগ্যরা দলের মনোনয়নের মারপ্যাচে নির্বাচিত হওয়ার সুযোগ হারাচ্ছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রতীকের ইতিবাচক ও নেতিবাচক 2 প্রভাবই আছে। একসময় স্থানীয় সরকার নির্বাচন হতো দলীয় প্রতীক ছাড়াই, কিন্তু পরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্ত হয় দলীয় প্রতীক। এরপর থেকেই স্থানীয় নির্বাচনেও বাড়তে থাকে রাজনৈতিক মেরুকরণ, সংঘাত ও প্রভাব বিস্তারের অভিযোগ।
ভোটারদের একটি অংশ বলছেন, দলীয় প্রতীক থাকলে স্থানীয় জনপ্রিয়তার চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পায়। ফলে যোগ্যতার বদলে দলীয় প্রভাব হয়ে ওঠে প্রধান বিষয়। স্থানীয় নির্বাচনে যদি দলীয় প্রতীকটা চলে আসে তাহলে নির্বাচনটাকে আপনার খুব একটা মনে হয় না। আমি মনে করি দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যার যার মতো শেষে প্রতীক নিয়ে নির্বাচন করলে আমার মনে হয় ভালো হয়। গত সরকারের ওইসব বাদ দিয়ে দেওয়া উচিত। মাঠের রাজনীতিতে বিদ্যমান দলগুলোর মতে প্রতীক ছাড়া নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের বড় সুযোগ। তারা জনগণের ওপর আস্থা রাখতে চান। স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচনের প্রস্তুতিও নিয়েছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু প্রত্যেকটা কর্মীকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই প্রস্তুত হতে বলেছেন এবং নিজেদেরকেও তৈরি হতে বলেছেন। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। জাতীয় প্রতীক না হলে এটাই বেটার হবে, কারণ সাধারণ মানুষের সাথে কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত আছে, তাদের সুখ দুঃখে কারা তাদের সংস্পর্শে গিয়েছে, এই প্রতিফলনটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখতে। জাতীয় নাগরিক পার্টি এবার জাতীয় নির্বাচনের সময় তাদের হাতে অনেক সময় কম ছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে একটু অগ্রিম প্রস্তুতি রাখছে। জাতীয় নাগরিক পার্টি গোটা বাংলাদেশে স্থানীয় নির্বাচনে তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভোটে আসবে ইনশাআল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় পরিচয় না থাকলে প্রার্থীর রাজনৈতিক অবস্থান বোঝা কঠিন হতে পারে। এছাড়া অঘোষিত দলীয় প্রভাব থেকে যাওয়ার আশঙ্কাও আছে। তবে জনপ্রিয় প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পান, যা ইতিবাচক। আর দলের পেট্রোনাইজেশন না থাকলে সাংগঠনিকভাবে শক্তিশালী মনোভাব পোষণ করবে না, এইটা একটা জায়গাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। দলীয় প্রতীক ব্যবহার যখন হবে না তখন দলীয়ভাবে প্রার্থী নির্বাচন করার কিন্তু কোনো প্রয়োজন আসবে না। আর এই প্রয়োজন যখন আসবে না তখন এলাকা কেন্দ্রিক একটি দলাদলি বা গ্রুপিং বা বিভাজন আমরা কিন্তু আশঙ্কা করতেই পারি। বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার মূলত সেবা ও উন্নয়ন কেন্দ্রিক প্রতিষ্ঠান, তাই জাতীয় রাজনীতির প্রভাব কমিয়ে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার দাবি দীর্ঘদিনের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে সালিশ বৈঠকে মধ্যযুগীয় কায়দায় এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নারুই বাজারে মাদক নির্মূলে এক সালিশ বৈঠকে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়াকে হাত পা চোখ বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। এ ঘটনার ভিডিও সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে সাতক্ষীরা ও কুয়াকাটায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাব। প্রথমে চলে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, পরিবেশ দিবস উপলক্ষে কি কি কর্মসূচির আয়োজন করা হয়েছে জানাবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে সাতক্ষীরার বিভিন্ন নাগরিক সংগঠন সকাল থেকে কিন্তু নানা কর্মসূচি পালন করছে। বিশ্বের সারা দেশের সাথে আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংরক্ষণের জন্য এবং একই সাথে জলবায়ুর যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা দূর করে এই বিশ্ব পরিবেশ দিবসকে যথাযথভাবে পরিবেশ সংরক্ষণের কথাই কিন্তু এখানে সবাই বলছে। আজকে আমরা জানবার চেষ্টা করছি আজকে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য এবং একই সাথে আজকের আয়োজন সম্পর্কে জানবার চেষ্টা করছি। আজকের জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন অনাড়ম্বর পরিবেশে সমগ্র বাংলাদেশেই উদযাপিত হচ্ছে। সাতক্ষীরা তার ব্যতিক্রম নয়। এই দিনটি আসলে আমাদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিরই আসলে একটি। আজকের প্রতিপাদ্য কি এবং আজকের আয়োজন সম্পর্কে? আজকে এই যে প্রকৃতি এবং জলবায়ুর যে বৈশ্বিক বার্তা নিয়ে এসছে বিশ্ব পরিবেশ দিবস, এবং বিশ্ব পরিবেশ দিবসের আজকের যে আয়োজন, এটি জনগণকে সচেতন করা, পরিবেশ রক্ষার জন্য সরকারি যে সমস্ত আইন কানুন নীতিমালা আছে সেগুলো বাস্তবায়ন করা এবং সর্বোপরি জনগণের। নাবিলা, আজকের এই জলবায়ু পরিবর্তন এবং আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা, এটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কিন্তু এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই ছিল
এই দর্শক, এই ছিল সাতক্ষীরার আয়োজন। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাবিলা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সম্পর্কে, এবং একই বিষয়ে জানাতে আমাদের সহকর্মী শিহাব আছেন কুয়াকাটাতে। আমরা সেখানে চলে যাচ্ছি। জি নাবিলা, ধন্যবাদ। আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা, এই প্রতিবেদকে ধারণ করে পটুয়াখালীর এই সাগরকন্যা কুয়াকাটায় এবারে কিন্তু একটি ব্যতিক্রমী বিচ ক্লিনিং কার্যক্রমের আয়োজন করেছে সুইস বাংলাদেশ ফাউন্ডেশন এবং কোলস গ্লোবালের আয়োজনে কিন্তু আজকের এই বিচ ক্লিনিং কার্যক্রমটা চলছে। 1973 সালে এই আজকের এই 5 জুন পরিবেশ দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তারই পর থেকে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু এই 5 জুনকে পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে থাকে, এবং তারই ধারাবাহিকতা আজকে একটি ব্যতিক্রমে, আসলে এর আগে 5 শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে কিন্তু এত বড় কার্যক্রম কিন্তু কুয়াকাটাতে কিন্তু হয়নি, এবারে কিন্তু প্রথম। এবং এখানে কাছাকাছি যে সকল কলেজ স্কুল রয়েছে, তাদের যে শিক্ষার্থীরা এসেছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছে, এর পাশাপাশি শুরু করে সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবীরা রয়েছে, তারাও কিন্তু সকাল থেকে কাজ করছেন। এবং আমি যদি আরেকটু বলি, এটা কিন্তু প্রায় 10টি ভাগে বিভক্ত হয়ে কুয়াকাটার বিভিন্ন পয়েন্টে, লেম্বুর বন, ঝাউবন, জিরো পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের কিন্তু এই বিচ ক্লিনিং কার্যক্রম কিন্তু চলছে। এবং এটা কিন্তু প্রায় 12:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা চলবে, যেটা সকাল 7টা থেকে শুরু হয়েছে। এবং 11টার দিকে জেলা প্রশাসক তিনিও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা বলেছেন, এবং তিনি এসে আজকের এই বিচ ক্লিনিং কার্যক্রমটাকে কিন্তু তিনি আরো ত্বরান্বিত করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের ফাউন্ডার রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনাদের এই আয়োজনটার উদ্দেশ্য কি। আসলে দেখেন, আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। আমরা আমাদের বাংলাদেশকে গলা চেপে হত্যা করতেছি বা আমাদের পরিবেশকে ধ্বংস করতেছি। তো আজকে আমরা তরুণরা মিলে সুইস বাংলাদেশ ফাউন্ডেশন এবং কোলস গ্লোবাল উদ্যোগ নিয়েছি যে আমাদের বাংলাদেশটাকে, বিশেষ করে আমাদের যে কুয়াকাটাকে আজকে প্লাস্টিক মুক্ত করা। আমাদের এখানে প্রায় 500+ ভলান্টিয়ার সকাল থেকে কাজ করছে। বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি, স্থানীয় স্কুল কলেজ ছেলেমেয়েরা এখানে কাজ করছে। ধন্যবাদ। আমার সাথে একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে এই কাজ করে আপনাদের পক্ষ থেকে কেমন লাগছে, বা যুবদল আসলে এই অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা যে উদ্যোগটা দেখতে পেলাম, আসলে এটা একটা সুন্দর উদ্যোগ। আমরাও আমাদের এই কুয়াকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। দর্শক, দেখছিলেন পরিবেশ দিবস উপলক্ষে সৈকতের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম, জানাচ্ছিলেন সহকর্মী শিহাব। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।